আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। গত ক্লাসে আমরা রাজ্য ৫ অ্যানিমেলিয়া এই রাজ্যটা শেষ করছিলাম। তো আজকে আমরা শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ প্লাস দ্বিপদ নামকরণ পরবর্তী যেই পৃষ্ঠাটা আছে দ্বিপদ নামকরণ নিয়ে পড়ালেখা করার চেষ্টা করব। তো চলো আগে আমরা নিজেরা একটু পড়ার চেষ্টা করি। সো খেয়াল করো, শ্রেণীবিন্যাস সো এই শ্রেণীবিন্যাসটা কাকে বলে? খেয়াল করো, আমাদের এই জীব জগতে নানা ধরনের প্রাণী কিংবা উদ্ভিদ আছে, রাইট? সো এই নানা ধরনের প্রাণী এবং উদ্ভিদকে সহজে এবং সুশৃঙ্খলভাবে জানার জন্য ধাপে ধাপে তাদের যে বিন্যস্তকরণ করা হয় তার এই শ্রেণীবিন্যাস বলে। এই শ্রেণীবিন্যাস সর্বপ্রথম কে করছিলেন? ক্যারোলাস লিনিয়াস। এই কারণে ক্যারোলাস লিনিয়াসকে শ্রেণীবিন্যাসের জনক বলা হয়। তাইলে প্রায় সময় সৃজনশীলের কতে আসে যে শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস, রাইট? এখন খেয়াল করো, এই ক্যারোলাস লিনিয়াস তার বইতে 7টা ধাপ উল্লেখ করছে। কয়টা ধাপ? 7টা ধাপ। শ্রেণীবিন্যাসের 7টা ধাপ উল্লেখ করছে। অর্থাৎ একটা প্রাণীরে সম্পূর্ণরূপে বোঝার জন্য 7টা ধাপে তার পরিচয় যাচাই করতে হয়। যেমন তুমি খেয়াল করো, তুমি যদি আমেরিকায় গিয়ে বলো যে আমি টঙ্গী থেকে এসেছি, তাহলে ওরা চিন্তা করবে যে দূর টঙ্গী কোথায় আবার। তাহলে তোমার ধাপে ধাপে বলতে হবে যে বাংলাদেশের রাজধানী কোনটা? ঢাকা। দেন এই টঙ্গীটা কোথায় অবস্থিত? গাজীপুরে অবস্থিত। গাজীপুরের একটা উপজেলার নাম কি? টঙ্গী। তখন গিয়ে এসে চিনবে না এই মানুষটা বাংলাদেশ থেকে আসছে। ঠিক সেমভাবে একটা প্রাণীরে তুমি বলে দিলেই হয় না যে এটা এই থেকে আসছে বা এটা ওই থেকে আসছে। ধাপে ধাপে তার 7টা ধাপ যখন তুমি সম্পূর্ণরূপে বলতে পারবা, দেন এটাকে গণ্য করা হবে যে একটা, হ্যাঁ ঠিক আছে, এটা অমুক প্রাণী, অমুক পর্বের প্রাণী বা অমুক রাজ্যের প্রাণী। সো 7টা ধাপের 1 নম্বর ধাপ হলো রাজ্য, 2 নম্বর পর্ব, 3 নম্বর শ্রেণী, 4 নম্বর বর্গ, 5 নম্বর গোত্র, 6 নম্বর ঘন, 7 নম্বর প্রজাতি। সো খেয়াল করো, তুমি বলবা যে স্যার এরকম ব্যাখ্যা করে লিখছেন কেন? আসলে এই শ্রেণীবিন্যাসের ধাপগুলো লিখতে হলে এরকম বাঁকা করেই লেখা লাগে। পরীক্ষার হলে এইভাবে বাঁকা করেই তুমি লিখতে হবে। খেয়াল করো, রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, ঘন, প্রজাতি মুখস্থ করতে হবে। আশা করি ক্লাস 8এই তোমরা এগুলো মুখস্থ করে আসার কথা। রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, ঘন, প্রজাতি। প্রায় সময় সংক্ষিপ্ত প্রশ্নটা আসবে যে শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি? প্রজাতি। শ্রেণীবিন্যাসের সবচেয়ে নিচের ধাপ কোনটি? প্রজাতি। খেয়াল করো, এইখানে তোমাদের বইতে মানুষের শ্রেণীবিন্যাস দেওয়া আছে। খেয়াল করো, মানুষের রাজ্যের নাম কি? অবশ্যই মানুষ যেহেতু একটা প্রাণী, তাহলে এর রাজ্য কোনটা হবে? অ্যানিমেলিয়া। পর্ব কোনটা হবে? করডাটা। কেন করডাটা? বিকজ এটার ভ্রূণীয় অবস্থায় পৃষ্ঠদেশে কোনো না কোনো এক সময় নটোকর্ড থাকে। কি কর্ড? নটোকর্ড। খেয়াল করো, নটোকর্ড মানে কি? নটোকর্ড, এই নটো শব্দটার অর্থ হলো ব্যাক, আর কর্ড শব্দটার অর্থ হলো রজ্জু বা টিউব। তাহলে ব্যাক মানে কি? পিছনের দিকে অর্থাৎ পৃষ্ঠীয় দিকে একটা রজ্জু থাকে ভ্রূণীয় অবস্থায়। একটা রজ্জু কিংবা একটা টিউবের মতো অংশ থাকে যেটা আমরা বলি নটোকর্ড। এই নটোকর্ডটা কি হয়? পরিণত অবস্থায় গিয়ে এই নটোকর্ডটা মেরুদণ্ডে পরিণত হয়। ঠিক আছে? তাহলে অবশ্যই মানুষের যেহেতু মেরুদণ্ড আছে, তার মানে ভ্রূণীয় অবস্থায় নটোকর্ড ছিল দেখেই পরিণত অবস্থায় কিসে পরিণত হয়েছে? মেরুদণ্ডে পরিণত হয়েছে। তারপরে খেয়াল করে, শ্রেণী হলো ম্যামালিয়া। কেন ম্যামালিয়া? বিকজ এই মামালিয়া অর্থাৎ মানে হলো
বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে পারে। কি করতে পারে? বাচ্চাকে বুকের দুধ খাওয়াইতে পারে। এইভাবে মনে রাখবা যে শ্রেণীটা মামালিয়া মানে হলো মামা মামা বলে বাচ্চা কি করতেছে? মায়ের থেকে দুধ পান করতে পারতেছে। বর্গটা হলো প্রাইমেট। এই বর্গে ফেলার কারণ কি? বিকজ এরা আঁকড়ে ধরতে পারে। আমাদের নখ আছে না, এই নখ দিয়ে আমরা কোনো কিছু কি করতে পারি? আঁকড়ে ধরতে পারি। প্লাস আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত, অর্থাৎ তুমি যত দূর থেকে ঘ্রাণ আসবে তার চেয়েও বেশি তুমি দেখতে পারতেছ, রাইট? তারপরে খেয়াল করো গোত্র। এই গোত্রটা, মানুষের গোত্রের নাম হোমিনিডাই। কারণ কি? হোমো শব্দটার অর্থ হলো সেম। হোমো শব্দটার অর্থ কি? সেম। সো হোমিনিডাই কেন বলা হচ্ছে? বিকজ শিল্পাঞ্জি কিংবা গরিলার বা বানরের সাথে আমাদের কিছু সাদৃশ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, এই কারণে আমাদেরকে বানরের গোত্রে বা হোমিনিডাই গোত্রে ফেলা হয়েছে। তারপরে ঘন। মানুষের ঘনের নাম কি? হোমো। কেন হোমো? বিকজ দেহের অনুপাতে মস্তিষ্ক বড় এবং আমরা খাড়া দুই পায়ে হাঁটতে পারি প্লাস দেহের অনুপাতে কি? মস্তিষ্ক বড়। তার প্রজাতি হলো হোমো স্যাপিয়েন্স। কেন স্যাপিয়েন্সে ফেলা হয়েছে? বিকজ মানুষের কপালটা চওড়া প্লাস খাড়া কপাল এবং মস্তিষ্কটা খুলির মধ্যে সংরক্ষিত থাকে, এই কারণে মানুষকে হোমো স্যাপিয়েন্স এর আন্ডারে ফেলা হয়েছে। তাহলে খেয়াল করো শ্রেণীবিন্যাস কাকে বলে? সহজে একবার রিক্যাপ করি। সহজে সুশৃঙ্খলভাবে এই বিশাল জীবজগৎকে জানার জন্য প্রাণীর যে নাম তা ধাপে ধাপে যে বিন্যস্তকরণ করা হয় সেটারই কি বলা হয়? শ্রেণীবিন্যাস বলা হয়। শ্রেণীবিন্যাসের জনককে ক্যারোলাস লিনিয়াস। এখন শ্রেণীবিন্যাসের কয়টা ধাপ? অবশ্যই 7টা ধাপ। 7টা ধাপের প্রথম ধাপ হলো রাজ্য বা কিংডম, তারপরে পর্ব বা ফাইলাম, তারপরে শ্রেণী বা ক্লাস, তারপরে বর্গ বা অর্ডার, তারপরে গোত্র বা ফ্যামিলি, ঘন বা হলো জেনাস, প্রজাতি বা স্পেসিস। প্রজাতি বা স্পেসিস। এখন মানুষের ক্ষেত্রে খেয়াল করো, মানুষের যে 7টা ধাপ রয়েছে, মানুষের 1 নম্বরের রাজ্য কোনটা? মানুষের রাজ্যের নাম কোনটা? অ্যানিমেলিয়া। কেন? এটা প্রাণী। তারপর 2 নম্বর পর্ব কোনটা? কর্ডাটা। কেন? বিকজ এটার জীবনের কোনো না কোনো এক পর্যায়ে কি থাকে? নটোকর্ড থাকে। নটো শব্দটার অর্থ হলো ব্যাক, আর কর্ড শব্দটার অর্থ হলো রজ্জু বা টিউব। তার মানে তার পিছনে কোনো না কোনো এক সময়, জীবনের কোনো না কোনো এক সময় কি থাকে? একটা নলাকার টিউব থাকে বা একটা রজ্জু থাকে। আচ্ছা, তাহলে শ্রেণী কোনটা? মামালিয়া। কেন মামা বলে? এই শ্রেণীর প্রাণীরা কি করে? মায়ের স্তন থেকে দুধ পান করে। তারপর বর্গ প্রাইমেট। কেন প্রাইমেট বলা হয়েছে? বিকজ এরা আঁকড়ে ধরার উপযোগী এবং ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি বেশি উন্নত। গোত্র কোনটা? হোমিনিডাই। হোমো শব্দটার অর্থ হলো সেম, অর্থাৎ আমরা শিল্পাঞ্জি গরিলার মতো দেখতে, এই কারণে এই গোত্রে শিল্পাঞ্জি গরিলা যেহেতু আছে, এই কারণে আমাদেরকে এই গোত্রে ফেলা হয়েছে। এরপর ঘন হলো হোমো। কেন হোমো দিয়েছে? কারণ হলো দেহের অনুপাতে মস্তিষ্ক সবচেয়ে বড় এবং খাড়া দুই পায়ে আমরা হাঁটতে পারি। প্রজাতিটা হলো হোমো স্যাপিয়েন্স। স্যাপিয়েন্সে কেন ফেলা হয়েছে? বিকজ আমাদের আমাদের কপালটা হলো চওড়া এবং খুলিটা মস্তিষ্ক কি করে? সংরক্ষণ করে, বা খুলির মধ্যে মস্তিষ্ক সংরক্ষিত থাকে। আমরা যে দ্বিপদ নামকরণ আছে সেটা ইনশাআল্লাহ এই ভিডিওর দ্বিতীয় পার্টে দেখব। আল্লাহ হাফেজ।